আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো অন্যান্য দিনের তুলনায় আরেকটু বেশি রাত হয়ে গেল, একটু বেশি দেরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে মাত্র দুইটা আসামিকে বা দুইটা রাতের রানীকে ধুলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। আর এই দুইটা আসামি বা রাতের রানী হলো বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা, যে ইদানিং আমার রেগুলার আসামির তালিকায় আছে। আরেকটা হলো ওই বাপসারা বাংলার তানু মণ্ডল। মোটামুটি 7-8 দিন বিরতি দিয়ে এই বাপসারা তানু মণ্ডল ইউটিউবে ভিডিও আপলোড করছে, বা সে তার দাদির সুখ ভুলে আবার তার বিজনেস চালু করছে। তার যে ইউটিউব বাণিজ্য, ভিউজ বাণিজ্য, টাকা ইনকামের ধান্দা, সেটা সে করতে আসছে। তো আগে তানু মণ্ডলকে দিয়ে শুরুটা করি। তো এই যে তানু মণ্ডল 7-8 দিন ভিডিও আপলোড করে নাই, 7-8 দিন তার অনলাইন ইনকাম বন্ধ ছিল। এটা আর কত দীর্ঘায়িত করবে, সে লম্বা করবে? কোথাকার কোন দাদি তার মৃত্যুতে সে তার এই লস গুনবে, লসের সম্মুখীন হবে? সে খুব বেশি দিন সোজা কথা ভিডিও আপলোড না করে থাকতে পারলো না। অবশ্য তাকে নাকি ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাই উৎসাহ দিছে বা পরামর্শ দিছে যে আর কতদিন তোর এই সৎ দাদির জন্য তুই সুখ পালন করবি। তো ভিউয়ার্সরা আমাদের সবাইকে দেখতে চাচ্ছে, আমাদের কথা শুনতে চাচ্ছে। তো অন্যান্য যে রাতের রাজারানীরা, তারা তো ভিডিও আপলোড করতেছে, তারা মাঠ তৈরি করতেছে। তো সেখানে ভিউয়ার্সরা কমেন্ট করে আমাদের তথ্য জানতে চাচ্ছে, আমাদের কথা শুনতে চাচ্ছে। তো তুই যা 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 তাড়াতাড়ি ভিডিও আপলোড কর। তুই আপলোড করলেই তো আমি তো দেশি কুত্তার কথা আর কি, যে দেশি কুত্তা ডাইনি মাগিনোর ওইদিকে প্রবাসে বসে ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিটকাটেন দাঁতের বাগান, তারা তাড়াতাড়ি তাদের নিজেদের বক্তব্য নিয়ে নির্লজ্জ মতো, বেহায়ার মতো তাদের চেহারা দেখিয়ে তারা ভিডিও আপলোড করতে পারবে। একটু মায়া কান্না দেখাবে, তারপর ভিউয়ার্সরা এগুলো দেখে মেজাজ খারাপ করে কিছু জুতা পিটা ঝাড়বে, একটা ঠ্যাঙ্গা আইকলা বাস ডিম থাকবে, মরিচ বাটা দিবে। এগুলো তাদের গায়ে না মাখিয়ে তারা আবার খুব শীঘ্রই তাদের পুরনো রূপে ফিরে আসবে। তো সেই মাঠটা করার জন্য, প্রস্তুত করার জন্য এই কুলাঙ্গার দেশি কুত্তা নাকি তানু মণ্ডলকে বলছে যে ভিউয়ার্সরা আমাদেরকে দেখতে চাচ্ছে, তো তুমি, আমরা যেহেতু ইউটিউবিং করেই খাই, তো কতদিন পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড না করে থাকবা? যা মা, তুই তো চ্যানেলে গিয়ে ভিডিও আপলোড কর। তো এইটা করতে এসে তানু মণ্ডল যেই মায়া কান্না করলো আর যেই হাসি তামাশা করলো, এগুলো দেখার পর থেকে আমার মেজাজ গরম। আমার আজকে অন্য আসামিকে ধুলাই করার চিন্তা ভাবনা ছিল, ওই বিল্লু নাপিতকে এবং ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে ধুলাই করার ইচ্ছা ছিল। সাথে মাল্টিপ্লাক মাল্টি নোংরা তো ছিলই রেগুলার আসামির তালিকায়, কিন্তু বিল্লু নাপিতকে এবং ওই রাজমিস্ত্রির হেল্পারকে বাদ দিয়ে এই তানু মণ্ডল মাঝখান দিয়ে ঢুকে গেছে। তো তার কান্না, মায়া কান্না আর তার হাসি তামাশা দেখে কি কারণে মেজাজ বিগড়ে গেছে। ওই যে একই কথা, যে তানু মণ্ডল তো নিজেই জানে যে যে মানুষটা মারা গেল, নাজমা বেগম দেশি কুত্তা ও দাঁতের বাগানের মা, এটা তানু মণ্ডলের রক্তের কোনো আপনজন না, আত্মীয় না, তার সৎ দাদি, তার সৎ বাপের মা। তো এইটা করতে এসে সে যেই ভাব ধরলো, কিছু ভিউয়ার্স আমাকে ইনবক্সে, আমার মেসেঞ্জারে, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অনেক অনুরোধ করছেন যে ভাইয়া আপনি কিভাবে সহ্য করেন এদের এইসব ফটকামি ফাতরামি, তখন কেমন লাগে আমার কাছে অনুভূতি, আমার অনুভূতি জানতে চাইছেন। তো আমি আর কি বলবো, যারা বোঝার তারা তো বোঝেনি, আর যারা না বোঝার তাদেরকে কোনোদিন করে বোঝানো যাবে না। তো তানু মণ্ডল তার এই সৎ দাদিকে নিয়ে অনেক স্মৃতির কথা বলতেছিল, যে দাদির ওই স্মৃতির কথা মনে পড়ে, ওই স্মৃতির কথা মনে পড়ে, মরার 10 মিনিট আগে ওই দাদি আমার লগে কথা কইছে, এটা কইছে, সেটা কইছে। দাদির কথা ভাবতে গেলে আমি আমার কান্না থামিয়ে রাখতে পারি না। এই সেই আমার এই ফকিন্নি জামাই, এই কামলা জামাই,
কুমড়ো পটাশকেও আমার দাদি অনেক ভালোবাসতো, এই সেই। আমার দাদি বড় মা হইতে যাচ্ছিল, তো আমি মা হতে যাচ্ছি, এটা নিয়ে আমার দাদি অনেক হাসি খুশি ছিল, অনেক উৎফুল্ল ছিল, অনেক আশায় ছিল যে আমার নাতনি তানু মণ্ডলের সন্তানের সাথে ওই নাজমা বেগম সময় কাটাবে, খেলাধুলা করবে, এটা করবে সেটা করবে, সবার কাছে বলে বেড়াচ্ছিল আমি বড় মা হয়ে যাচ্ছি, বড় মা হয়ে যাচ্ছি। এই যে মানে গলাবাজি বা মিথ্যাচারিতা, এগুলো দেখলেই না মেজাজ বিগড়ে যায়। এই নাজমা বেগম তো শুধু মানে ইয়ানাফসি করতেছিল, বা মানে আল্লাহ তাআলাই ভালো জানেন যে সে হয়তো বা করতেছিল, এটা কোন পাপের ফল তাকে ভোগ করতে হচ্ছে, যে তার মানে হওয়ার মানে বয়স হয়েছিল, কিন্তু নিজের রক্তের সন্তান দ্বারা মানে সে বড় মা মানে হওয়ার সময় এখনো হয় নাই বা হইতে পারতেছে না। অপর কোন কোথাকার না কোথাকার জন্ম নেওয়া তানু মণ্ডলের ঘর থেকে সন্তান হবে, ওইটাকে নিয়ে মানে আদেক্ষেতা দেখাইতে হবে, মিথ্যা অভিনয় করে যেতে হবে, এই সেই। মানে ওই নাজমা বেগমের যে আত্মীয় স্বজন গুলো আছে, তার জাল বা তার বোন, পাড়া প্রতিবেশী, তাদের সামনে মিথ্যা অভিনয় করে যেতে হবে, করতে হবে। তাদেরকে কি জবাব দিবে যে তোমার মানে ছেলের ঘরের বা মেয়ের ঘরের কোনো নাতিপুতির তো এখনো সেই বয়স হয় নাই, তারা বিয়ে শাদী করবে বা তাদেরকে বিয়ে শাদী দিবা, তাদের বাচ্চা কাচ্চা হবে। ডাইনি মাগিনুরের কোথাকার কোন পাপের ফসল না আগের ঘরের কোন সন্তানের হচ্ছে, এইটা নিয়ে তারা যা করতেছে, তুমি সমাজে মুখ দেখাও কিভাবে, এই সেই, বা দেখাই বা কিভাবে, কি বলবা, মানুষের কাছে কি জবাব দিবা, এটা সেটা নানান কত ধরনের কত থাকে না। তো ওই বেচারি মনে হয় এই চিন্তা করতে করতেই মানে হার্টে ব্যথা বানিয়ে ফেলছিল, হার্টটা আরো দুর্বল হয়ে গেছিল, যে নানান চিন্তা ভাবনা করতে করতে মানে হার্টের সমস্যা বানিয়ে ফেলছে। এমনিতেই তো ছিল। সোজা কথায় কুলাঙ্গার দেশি কুত্তা এবং দাঁতের বাগান এই মহিলাকে যেই মানে মানসিক চাপের মধ্যে রাখছে, আর ডাইনি মাগিনোরের মতন একটা বউ যেই মহিলার সংসারে থাকে, মানে ছেলের বউ, তাহার তো দুশ্চিন্তার কোনো শেষ নাই। সে যে এত দুশ্চিন্তা, এত প্যারা নিয়ে এত বছর জীবিত ছিল, এটাই অনেকটা মানে কি বলবো, ওই মহিলার জন্য ভাগ্যের ব্যাপার ছিল। তো তানু মণ্ডলকে নিয়ে কথা বলে, ওই মরা মানুষটাকে বাতি দিয়ে দেই। তো তানু মণ্ডল, তুই যে এই যে একটা মানে রক্তের কোনো আত্মীয় না, এরকম একটা মানুষকে নিয়ে যে মায়া কান্না গুলোকে দেখে, তোর যে জীবিত দাদা দাদি এখনো, আমার মনে হয় তো দাদা দাদি বাস্তবে তো রক্তের যে দাদা দাদি তারা সম্ভবত এখনো জীবিত আছে, তো তাদের কোনো খোঁজ খবর কখনো নিয়েছিস? তাদের জন্য এই ধরনের মায়া কান্না, যে দাদি কতদিন হলো জীবনে কোনোদিন তোমার আদর পাই নাই, তোমাদের কাছে আমি আসতে পারি নাই, এরকম একটা ডাইনি মায়ের জন্য, বা আমার বাপের আর্থিক অবস্থা ভালো না, এই সেই জন্য বাপের পরিচয় দেই নাই, আমাকে ক্ষমা করে দাও, সবকিছুর পরেও তো জন্মদাতা পিতার পরিচয় দিতে হয়, কিন্তু আমি সেই ইয়েটাও পাচ্ছি না, এর জন্য সমাজের কাছে বা ইউটিউবের ভিউয়ার্সদের কাছে কত প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কত অপমানিত লাঞ্ছিত হচ্ছি, তো আমাকে কি আমার মানে আসল বাবা পরিচয়টা কখনোই দেওয়ার সৌভাগ্য দিবা না, বা এই হবে না, এইভাবে কখনো তোর দাদা দাদির সাথে ফোনে কথা বলে মানে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, এই দুনিয়ার মানুষকে তো ধোঁকা দিয়ে দিব্যি মানে বোকা বানিয়ে রাখতেছিস। আল্লাহ তাআলার কাছে গিয়ে কি বলবি? ফেরেশতারা যখন তোকে পাকড়াও করবে, সেখানে কি জবাব দিবি রে? মিথ্যাবাদী, চিটার, পাকনার ঝঞ্ঝনা, রিসোর্টের রানী, খাটের রানী, বাংলার তানু মণ্ডল, সেটার জবাব দিত। সেখানে আমার ছোট ভাই বোন গুলো কি করতেছে, ওইদিকে বিদেশে আমার ফুফু তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কি করতেছে না করতেছে, মানে যেই ফুফু তার এক্স এর কাছে তোর জন্ম পরিচয় জিজ্ঞেস করে, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তানকে ফুফু ডাকতে তোর লজ্জা লাগে না? ফুফু পরিচয় দিতে, ফকিন্নির বাচ্চা। কি আর বলবো। তো এই তানু মণ্ডল আরো কিছু করতেছিল, যে তার এই সৎ দাদি নাজমা বেগম তাকে কিভাবে সাহস যোগাচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিল, শক্তি যোগাচ্ছিল, যে তানু মণ্ডল তুমি অল্প বয়সে মা হচ্ছ বা মা হচ্ছিস,
মানে এটা নিয়ে টেনশন করিস না, তোর চেয়ে কম বয়সে, একদম অল্প বয়সে তো মানে আমরাও মা হয়েছি, আমাদের তো 12-14 বছরে সন্তান হয়ে গেছে, এই সেই। তো তোর মানে এটা নিয়ে কোনো ইয়ে করিস না। আমার দুইটা সন্তানই নর্মাল ডেলিভারিতে হয়েছে, এই জন্য আমি এখনো এতটা মানে শক্তিশালী, এতটা সুস্থ সবল, এখনো তোদের চাইতে স্ট্রং, এটা সেটা ইয়ে করে। তো তুইও চেষ্টা করবি তোর জন্য নর্মাল ডেলিভারি হয়, এটা সেটা বলতেছিল। তো দাঁতে মানে এই কথা বলে তানুমণ্ডল তুই কি বুঝাইতে চাইছিস? তুই কি অল্প বয়সে মা হচ্ছিস? তোর মা বাংলাদেশি ডাইনি মাগিনুরের হিসাব অনুযায়ী তোর বয়সটা এখন 22-23 বছর। তো আজকাল 22-23 বছরে একটা মেয়ে মা হচ্ছে, প্রথম সন্তানের মা হচ্ছে, কি বলবো, তুই তো অনেক দেরি করে ফেলছিস। আজকাল বর্তমান সময়েও 17-18 বছর বয়সে অনেক মেয়েরা মা হয়ে যায়, 15-16 বছরে বিয়ে হয়ে যায়, 17-18 বছরে মা হয়ে যায়। তো তুই সেখানে তোকে কি এখনো কচি খুকি মনে করিস? হ্যাঁ, তোর যে নাচের ভিডিও, তোর মানে ডাইনি মা, বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে মানে নাচতেছিলি, তখনও তো তুই এইরকম মানে সাইজেরই ছিলি। ওই যে ওই নাচের কথা বলতেছি, যেই নাচের ভিডিওটা তোর বিয়ের মাত্র 2-3 দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করছিলাম, যেই নাচের দৃশ্যটা বা নাচের ভিডিওটা তোর মা আমার মেসেঞ্জারে 2017 সালে বা 18 সালের শুরুতে আমাকে পাঠিয়েছিল, নেচে নেচে মা মানে তোর খালা, তোর খালারা এবং তুই নাচানাচি করতেছিলি, মা খালারা সবাই মিলে একসাথে, ওই নাচের কথা বলতেছি। তো তখন তুই যেই সাইজের ছিলি এখনো তুই সেই সাইজেরই আছিস, হয়তো বিয়ে সেদিন পরে শরীরে একটু মানে মাংস টাংস হয়েছে, একটু মোটা তাজা হয়েছিস, ইউটিউবে টেহা ঢুকছে, তো এখন শরীরে একটু তেল চর্বি বাড়ছে। কিন্তু কি বলবো, তুই কি কচি খুকি যে তুই একদম মানে ইয়ে অপ্রাপ্ত বয়স্ক, যে তোর বয়স হয় নাই, বিয়ের বয়স হয় নাই, মা হওয়ার বয়স হয় নাই। তো মানে কি বুঝাইতে চাস ভিউয়ার্সদেরকে যে তোর মতো কম বয়সী মেয়ে মা হওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ, এই সেই, নিজের একটা এক্সট্রা কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে, এটা সেটা? চিটারের বাচ্চা, ভন্ডের বাচ্চা, বাপ ছাড়া তানুমণ্ডল, মানে এইসব অন্য কোনো গ্রহে গিয়ে করিস, এইসব নেকি কান্না, মায়া কান্না, এইসব মানে সোলটামি ছাগলামি অন্য জায়গায় গিয়ে করিস। কিসের কান্না কাটতে আসছিস? তোরা কি ওই নাজমা বেগমের মৃত্যুতে কোনোভাবে কষ্টে আছিস, দুঃখে আছিস? তোরা মা এবং মেয়ে মানে ওই ডাইনি মাগিনুর এবং তুই বাপসারা তানুমণ্ডল, তোরা তো মহা খুশি, তোরা তো মনে মনে এইটাই চাচ্ছিলি। মনে মনে কি, ডাইনি মাগিনুর তো অনেক আগে নিজের মুখেই এই জিনিসটা স্বীকার করছে। কোনো একটা কথা কারোর সাথে কথা বলতে গিয়ে ওই যে তোদের যেই সৎ দাদি, সৎ দাদি তো মানে নাজমা বেগমই, এছাড়া ওই মানে ডাইনি দেশি কুত্তাদের বাসার যে কাজের মহিলাটা আছে ওই পারুল খালা, ওই মহিলার সাথে ডাইনি মাগিনুরের যে কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, বা অন্য কোনো পাড়া প্রতিবেশীদের সাথে ডাইনি মাগিনুরের কথা হচ্ছিল। কোন একটা মহিলা ডাইনি মাগিনুরকে বলতেছিল, আচ্ছা বাদ দাও, এইসব কথা বললো না, ইয়ে করো না, তোমারই তো শাশুড়ি, এই সেই, সে মরার পরে তো সবকিছুই তোমাদের, তোমরাই তো ইয়ে করো। ডাইনি মাগিনুর বলছিল, সেই দিনের অপেক্ষাতেই আছি, মানে কবে ওই নাজমা বেগম মরবে সেই দিনের অপেক্ষা করতেছিল এই ডাইনি মাগিনুর। আর দেশি কুত্তাও অপেক্ষায় ছিল যে তার মা বেঁচে থাকতে ডাইনি মাগিনুরকে সে সম্পূর্ণ রাজত্বটা দিতে পারতেছে না। তো দেশি কুত্তা তো বউয়ের গোলাম, তো মা জীবিত থাকতে এখন বউকে সেই সব অধিকার সে দিতে পারতেছিল না, এই জন্য দেশি কুত্তা তার মায়ের মৃত্যুর অপেক্ষা করতেছিল। আর ডাইনি মাগিনুর তো প্রকাশই করছে যে কবে মরবে ওই নাজমা বেগম, তারপরে তার সব কিছু আমি দখল করতে পারবো। তো এখন তো তোদের লটারি লেগে গেছে, তোদের এখন খুশির সময়, আনন্দ করার সময়। তো আনন্দ তোরা মনে মনে করতেছিস, কিন্তু মানুষের সামনে এসে এসব মিথ্যা মায়া কান্না কি কারণে দেখাচ্ছিস রে? চিটারের বাচ্চারা, প্রতারকরা, রাতের রানীরা, এসব আর করতে আসিস না। আর এই ভিডিওর মধ্যেই শাশুড়িকে পাশে বসিয়ে মানে মায়া কান্না দেখাচ্ছিস, আবার টাইটেল ও থাম্বনেলটা কি দিছিস? হাসপাতালে যাচ্ছিস, যে বাবার বাড়ি কি জানি শ্বশুর বাড়ি এসেই আমি হাসপাতালে, ও বাবার বাড়ি থেকে এসেই হাসপাতালে আমি। আচ্ছা, এইরকম টাইটেল ও থাম্বনেল দিছিস কেন? তুই তো বলতে পারতি যে বাবার বাড়ি এসে বা কি জানো শ্বশুর বাড়ি এসে আমি ডাক্তার দেখাইতে গেলাম।
তো হাসপাতালে আমি মানে তুই কি হাসপাতালে ভর্তি হইতে গেছিস বা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে ট্রিটমেন্ট নিচ্ছিস, আলট্রাসাউন্ড করতে গেছিস, এমনিতে ডাক্তার দেখাইতে গেছিস। এখন তোরা তো আবার ডাক্তার বলতে পারিস না, উচ্চারণ করতে পারিস না, ডক্টর। ডাক্তার আর ডক্টরের মধ্যে পার্থক্য বুঝিস? আচ্ছা যা, তোরা ডক্টরের কাছেই গেছিস, কিন্তু সেইটা তোর আলট্রাসাউন্ড করার জন্য গেছিস। তো এইরকম ভাবে যে তুই গুরুতর কোনো ভাবে অসুস্থ হয়ে গেছিস, ইয়ে হয়ে গেছিস, তুই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য গেছিস, এরকম একটা ভাব ধরছিস কেন? তো সেই ভাব ধরতে এসেও সেই ভিডিওতে একটু আগেই মায়া কান্না দেখাইলি, মিথ্যা অভিনয় করলি, আবার তোর আসল রূপ, তোর হাসি তামাশার ইয়ে আনন্দ ফুর্তির মুহূর্ত বেশি উঠলো। তোর যদি ভিতরে কোনো কষ্ট থাকতো, সুখ থাকতো, বেদনা থাকতো, মানে আপনজন হারানোর যন্ত্রণা থাকতো, তাহলে তোর মুখে কি বলবো মানে আগামী মানে এই বছর মানে তোরা সুখ পালন করতি। 40টা দিনও পার হইতে দিলি না, তোরা হাসি তামাশায় শুরু মানে লিপ্ত হয়ে গেলি, তোদের মানে ভিউজ বাণিজ্য শুরু করে দিলি, মানে চিটারি বাটপারি শুরু করে দিলি। হায় রে ফকিন্নি অমানুষ, তোরা মানুষ ছবি কবে? হ্যাঁ, এই যে তোর হাসি মানে এগুলো যে দাঁত কেলিয়ে তার 32 পাটি বের করে যেভাবে হাসি তামাশা করতেছিস জামাইয়ের সাথে ইয়েতে, তো কি বলবো। এছাড়া আরো একটা ভিডিও আপলোড করছিস, সেখানেও চিচারি করে গেছিস, যে থাম্বনেল ও টাইটেল আমাদের কি বাবু হবে, ছেলে নাকি মেয়ে। আচ্ছা, এই টাইটেল ও থাম্বনেল দিয়ে এই যে ভিউয়ার্সদের আগ্রহ ও কৌতূহল নিয়ে খেলা করলি, তুই কি শেষ পর্যন্ত এই ভিডিওতে বলছিস তোদের কি ছেলে হবে না মেয়ে হবে? তো তুই এই ধরনের টাইটেল থাম্বনেল কেন দিলি? ভিউয়ার্সদেরকে মানে আমন্ত্রণ জানাইলি বা লালুস লালুস দেখালি, লোভ দেখালি যে তোর ছেলে হবে না মেয়ে হবে, এই সংবাদ দিবি। তাহলে তুই তোর ভিডিওর মধ্যে বলছিস আজকে আমরা আলট্রা করছি, গতকালকেই গেছিলি মানে ইয়ে করে, তো আজকে সেটা আপলোড করছিস যে আমরা আজকে জানতে পারছি, এই জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই আবার আমাকে নতুন করে মিষ্টি খাওয়াচ্ছে। আমরা যখনই নতুন কোনো সুসংবাদ পাই, খুশির সংবাদ পাই, তখন এইভাবে মিষ্টি মুখ করি বা একজন আরেকজনকে করাই, এটা সেটা। তো তোরা নিজেরাই সীমাবদ্ধ রাখছিস তোদের কি হবে না হবে মানে ইয়ে করে, এইটার জন্য আবার আলাদা আরেকটা কন্টেন্ট বানাবি। তাহলে তুই টাইটেল থাম্বনেল দিতি যে আমি নিজে জানতে গেছিলাম আমার পেটের মধ্যে কিসের বাচ্চা, মানুষের বাচ্চা না কোনো জন্তু জানোয়ারের বাচ্চা, এটা সেটা, কোনো লাতের রাজার বাচ্চা না এই কুমড়ো পটাশের বাচ্চাই, মানে এটা সেটা, বা যে আমার ছেলে হবে মেয়ে হবে, এইটা আমি নিজে জানার জন্য গেছিলাম, তো আমি আপনাদেরকে জানাবো না। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা। আর সেখানে তোর বিজনেসের ইয়ে লাগিয়ে দিয়েছিস, মানে কি কি রোজার মানে প্রোডাক্ট নিয়ে আসছিস, কত টাকা করে দাম, কোন থ্রি পিসে কত ছাড় দিচ্ছিস, সেই 400 টাকার তেনা, মানে এগুলো 1000 টাকা পিস, 950 টাকা পিস, এটা সেটা, মানে অর্ধেক লাভ করতেছিস, আবার মানে সেখানে বলতেছিস ছাড় দিতেছি। এইরকম ছাড় ওই তানুমন্ডল ফ্যাশনেই পাওয়া যায়, ওই ফকিনের বাচ্চা কুমড়ো পটাশ বলতেছিল, এছাড়া অন্য কোনো পেজে সম্ভব না। এইসব 400-500 টাকা দামের সেরা জামা কাপড় তেনা, যেগুলো রং নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, এটা সেটা। তো ফকিনের বাচ্চারে তোর এইসব মানে ফটকামি বা চিটারি বাটপারি প্রতারণা দেখলে, মিথ্যা অভিনয় মায়াকান্না দেখলে সত্যি কথা মেজাজ ভালো রাখতে পারি না, মেজাজ বিগড়ে যায়। তোদেরকে শুধুই জুতা পিটা ঝাড়ু এটা করতে ইচ্ছা করে। তোদের তো মা মেয়ের এখন জ্যাকপট লেগে গেছে, সেখানে তোরা আবার কিসের মিথ্যা মায়াকান্না দেখাইতে আসিস? এইটার জবাব, এটার কৈফিয়তটা আগে দে তো। আপাতত মানে থানমনকে মানে কি বলবো, আরো অনেক বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও ছেড়ে দিতে হচ্ছে। ওইদিকে ইয়ে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা প্রত্যেকদিন যেই মানে চিটারি বাটপারি মূলক টাইটেল থাম্বনেল দিয়ে যে নাটক করে যাচ্ছে, যে গলাবাজি চাপাবাজি গুলো করে যাচ্ছে, চিটারি বাটপারি প্রতারণা করে যাচ্ছে, ওই তলাবিহীন বহু ছিদ্রযুক্ত নষ্টা মাগিকে, রাতের রানীকে জুতাপিটা না করলেই না। গত 3-4 দিন ধরে সে আমার টানা ধুলাই খেয়ে যাচ্ছে। তো আজকে কেন খাবে দেখেন তার থাম্বনেল, রাজমিস্ত্রির হেল্পারকে নিয়ে আবার ফাইনাল ডিসিশন। আমি কি নিলাম সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা। টাইটেল যে রাজমিস্ত্রিকে নিয়ে আবার ফাইনাল ডিসিশন নিলাম, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা, মানে একই জিনিস। আচ্ছা, সে
বা মাল্টিপ্লাক মাল্টি নোংরা, তুই আবার নতুন করে কোনো ফাইনাল ডিসিশনের কথা আমাদেরকে জানাইতে পারছিস? তুই বলছিস যে আগামী 1 তারিখ থেকে ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তার মা বাপকে নিয়ে আবার ঢাকায় চলে আসবে, তার মা বাপ আবার তাদের পুরনো বাসায়, মানে যে রাজমিস্ত্রির হেল্পারের যে বোনের বাড়িটা আছে, যে বাসায় তার ভাগিনা থাকে, সেখানেই থাকবে। তো এটা তো নতুন কোনো খবর না, এটা তো ওই যে ওই ফকিন্নির বাচ্চা মেরুদণ্ডহীন কাপুরুষ ওই লোভী এই রাজমিস্ত্রির হেল্পার সে নিজে বলছে যে ভিউয়ার্স, আমরা যেহেতু আসছিলাম নারায়ণগঞ্জে অনেক শখ নিয়ে স্বপ্ন নিয়ে মা বাপকে নিয়ে এক সাথে বসবাস করব, ঢাকা শহর থেকে দূরে গ্রামের নির্মল পরিবেশে এসে ইয়ে করব, তো সেখানে তোকে নিয়ে মানে আর থাকা হচ্ছে না বা থাকতে পারতেছে না, তুই শর্ত দিছিস তাকে ঢাকায় চলে আসতে হবে। তো সে আবার নির্লজ্জ বেহায়ার মতো ফকিন্নির বাচ্চার মতো গৃহস্বামী হয়ে গৃহকর্তা হয়ে গরজামি হয়ে তোর সাথে থাকবে। তো যদি পারে তাহলে মানে প্রথম অবস্থায় তার মা বাপ তার সাথে কেন থাকতে পারবে না এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিল, আবার লাস্ট ভিডিওতে এসে বলছে আমি আমার মা বাপকে আমার সাথে 6 তলায় নিয়ে ওঠার চেষ্টা করবো, দেখি কি হয় ইয়ে করে। তো তুই আবার এই ভিডিওতে তো একই গানা বাজনা করছিস যে তোকে নিয়ে ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রি মানে আবার মানে সংসার করবে, বা তোর বিরুদ্ধে আবার সে কেন ওই যে ভিডিওগুলো আপলোড করছিল অতীতে এটা সেটা, তো এগুলো তো মীমাংসা হয়ে গেছে। 5 জন 10 জন মানুষকে নিয়ে বিচার সালিশ করে তোরা মীমাংসা করে ফেলছিস, এখন নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়ার কি আছে? নতুন করে সিদ্ধান্তটা এটাই হইতো যে তোদের মধ্যে মীমাংসা হয়ে যাওয়ার পরেও ওই ফকিন্নির বাচ্চা কামলা রাজমিস্ত্রির হেল্পার আবার কেন তোর বদনাম করে, তোর মা ভাইয়ের বদনাম করে ভিডিও আপলোড করতেছিল, যে তোদের দেয়া জিনিসগুলো কেন সে ফিরিয়ে দিচ্ছিল, তোদের দেয়া যে জামা কাপড় গুলো আছে, ফার্নিচার গুলো আছে, এগুলো সে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিচ্ছে। যারা এত অপমান অপদস্থ করতে পারে তাদের জিনিস ব্যবহার করার আর কোনো ইচ্ছাই নাই ওই ফকিন্নির বাচ্চার, এটা সেটা বলে ইয়ে করতেছিল। তো তোদের ফার্নিচার সে দিয়ে দিবে বা দিয়ে দিচ্ছে, এগুলো তো তার ভিডিওতে সে বলছে। তো তুই এখানে আবার কিসের গানা বাজনা করতে আসছিস? আর যে গলাবাজি চাপাবাজি গুলো করছিস, এখন কোনটা রেখে কোনটার কথা বলবো? দুই একটা জিনিস না বললেই পারি না, তাই দুই একটা জিনিস নিয়ে তোকে একটু দোলাই করি। যে তুই বলতেছিলি যে তুই মানে রাজমিস্ত্রিকে কেন ঢাকায় ফিরে আসতে বলছিস, যে যেহেতু ভাড়া বাসাতেই থাকবে তাহলে ঢাকায় না থেকে নারায়ণগঞ্জে থাকতে হবে কেন? এটা তোর কথায় যুক্তি আছে, মানলাম, কিন্তু কথা হচ্ছে তুই যে আরেকটা কথা দিছিস যে তোকে তোর বাপের বাড়িতে আসতেই হবে বা মায়ের কাছে আসতেই হবে, তুই আসবি, তোকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না, এই সে কেন? এই গাঁজাখড়ি যুক্তি তুই কোথায় পাইছিস? তো এইটার ইয়েতে তুই বলছিস তোর একটা ভাই অসুস্থ, তোর মা অসুস্থ, তাদের মানে দায়িত্ব তুই পালন করবি যতদিন বেঁচে আছিস, মানে তোকে কেউ আটকে রাখতে পারবে না যে ইয়ে করে। তো তোকে এই দায়িত্বটা কে দিছে রে? মানে মহিলা বা মেয়েদের বিয়ে শাদী হয়ে গেলে শ্বশুর বাড়িটা তার আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। এখন তুই তোর পরিবারের সবার বড় সন্তানও না, আর তোর ভাইরা একদম অকর্মা অথর্ব, মানে একদম এতটাও পঙ্গু অসহায় না যে তাদের দায়িত্বটা তোকেই নিতে হবে, যে তুই ছাড়া তাদের আর কোনো মানে ইয়ে নাই, মানে কি বলবো, মানে সাপোর্ট করার মতো, সাহায্য করার মতো তাদের আর কেউ নাই। দুইটা ভাই সুস্থ সবল। এখন পৃথিবীতে এইরকম একা মানে তুই প্রথম না যার ভাই যে এই চিকামিকা বিল্লু নাপিতের মতন একটা অসুস্থ ভাই আছে। তো এই চিকামিকা বিল্লু নাপিত মরে যাবে বা তার অসুখ, এটা কি বলবো, সেই 1965 সাল থেকে 2013 সাল থেকে আমি শুনে আসছি যে তার এরকম এরকম সমস্যা। তো এইগুলো মরতে মরতে মানে দুইটা বাচ্চার বাপ হয়ে গেছে। এখন বাচ্চার বাপ কি সেই না অন্য কেউ, এগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না বা ওইসব ধরলাম না। সমাজ যেটা জানে বা তোরা যেটা বলিস সেটাই বিশ্বাস করলাম। তো সেও তো এখন মানে আরজি করতেছে, এখন ইউটিউব থেকেই করুক আর সে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেই করুক। ওই ছাগলের বাচ্চা ফটকার বাচ্চা যে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে যেই পরিমাণ ভিউজ সে আদায় করে ইয়ে করে, তো সে তো মোটামুটি মোটা অঙ্কের টাকা ইউটিউব থেকে আয় করতেছে। তো তার ভরণ পোষণের দায়িত্ব, তার চিকিৎসার খরচ সবকিছু সে নিজেই বহন করতে পারে।
তোর যে আরো একটা কুলাঙ্গার ভাই আছে, বউয়ের কামলা, ওই হাগু খাইছ, সে তোর মা ভাইকে সাহায্য করলে করুক, না করলে নাই। এছাড়াই তোর এই চিটার ভাই, বড় ভাই বিল্লু নাপিত, তার ইউটিউব চ্যানেল থেকে যে টাকা পয়সা আয় বেশি করে, এতেই তার চিকিৎসা এবং তার সংসার চালানো সবকিছু হয়ে যায়। তো তোকে তোর মায়ের দায়িত্ব নিতে কে বলছে? তোর বিয়ে হয়ে গেছে, নিজের সংসার নিয়ে চিন্তা করবি। তোর একটা না দুইটা বিয়ে হয়েছে বা হাঙ্গা হয়েছে। তো তুই যদি সংসারী মেয়ে হইতি, তাহলে যে নিজের সংসারে অশান্তি সৃষ্টি করে, যে নিজে সংসার ভেঙে হইলেও যে মায়ের আর ভাইয়ের দেখভাল করতে হবে, তাদের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে হবে, এরকমটা কোনো সংসারী মেয়ে মানে কোনোদিন করতো না। যাদের ভিতরে ইসলামিক শিক্ষা আছে, জ্ঞান আছে, যারা মুসলমান প্রকৃত, পরকালে বিশেষ করে, যে আমার উপর সেই দায়িত্ব না, আমার দায়িত্ব আমার স্বামীকে সন্তুষ্ট রাখা, আমার শ্বশুর বাড়ির মানুষজনদেরকে খুশি রাখা, যে তাদের মধ্যে মিল মহব্বত তৈরি করা, ইয়ে করা। তো তুই মানে যদি শুধু তোর মা ভাইয়ের কথা বলিস, ইয়ে করিস, তাহলে জীবনে কোনোদিন তুই তো 100টা বিয়ে করেও কোনোদিন সংসার করতে পারবি না। তো তুই আবার এই 100টা বিয়ে নিয়ে, 100টা সংসার নিয়ে ওই পুরুষগুলোকে তুই দোষী করবি যে সে তো আমার এই ইয়েটা মেনে নেয় না, এই শর্ত মেনে নেয় না, আমাকে আমার মায়ের বাড়িতে আসতে দিতে চায় না, আমি নারায়ণগঞ্জে থাকলে আমার মায়ের দেখা সাক্ষাৎ মানে অনেক দেরি করে পাবো, সবসময় চাইলেই আসতে পারবো না, এটা সেটাই। তো এই অজুহাত যতদিন পর্যন্ত দিয়ে যাবি বা এটা বলবি, ততদিন পর্যন্ত তোর সোজা কথা একটার পর একটা সংসার করেই যাইতে হবে। একটার পর একটা ফকিন্নির বাচ্চাকে রাস্তা থেকে ধরে এনে, মানে টুকায়ের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, মেরুদণ্ডহীন কাপুরুষকে ধরে মানে জামাইয়ের সাইনবোর্ড দিতে হবে, পালিত জামাই বানাইতে হবে। তো এইভাবে কতদিন ব্যবসা করে খাবি? আর কয়দিন? মানে বুড়ি তো হয়ে গেছিস, এখনো নিজেরে ছুরি বা সেরি কিশোরী বানিয়ে রাখার চেষ্টা করিস, যে তোর বয়স এখন মাত্র 18, আগের বিয়েতে 15 বছর মানে বয়স হয়েছিল, এখন তোর বয়স 18। 18 না, এখন চুরি চুট্টামি করে 28 পর্যন্ত বলতে পারছিস। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, তোর বয়সটা তো 40-এর উপরে রে। তো এসে যে নিজেকে বয়স কম দিয়ে আর কতদিন পর্যন্ত এইভাবে মানে ছেলে ধরবি, ছেলে স্বীকার করবি, রাতের রাজাদেরকে ইয়ে করবি? তুই এইটা ছুটতে গেলে তো আর পাবি না। এই কামলাকে পাইছিস, এই ফকিন্নির বাচ্চাকে পাইছিস, এই মেরুদণ্ডহীন কাপুরুষ রাজমিস্ত্রি হেল্পারকে পাইছিস, এইটাকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে ইয়ে করে যে ওইটারও 4টা বিয়ে, এই সেই ওইটারও আর কত মানুষের কাছে ছোট করবি, অপমান করবি। তুই তাকে অপমান করবি, সে তোকে অপমান করবে, এটা তোদের ব্যাপার। তো এইগুলো ভিউয়ার্সদের কাছে বলতে হবে কেন যে তোর জামাই তোকে তার ইউটিউবের মধ্যে কিভাবে ব্লেম দিয়ে তোর নামে বদনাম করে ইয়ে করে ভিডিও আপলোড করে, এটা কি ঠিক করতেছে? সে কি এগুলো উচিত করতেছে? তো এটা তার সাথে ঘরোয়াভাবে আলোচনা করবি, এইগুলো ভিউয়ার্সদের কাছে বলার কি আছে? তো তোর যদি তাকে নিয়ে সংসার করার ইচ্ছা থাকে, তাহলে তাকে ভালোভাবে ওয়ার্নিং দিয়ে, তুমি আমার সাথে যদি সংসার করো, তাহলে আমাকে কিভাবে মানুষের কাছে ভালো রাখবা, মানুষ যাতে আমাকে সম্মান করে, মানুষের কাছে যাতে আমাকে ছোট হইতে না হয়, ওই কাজগুলো তুমি করবা। তুমি তোমার ভিউজের জন্য আমাকে অপমান অপদস্থ করে, ছোট করে তুমি ভিউজ বাণিজ্য করো কেন? এই ধরনের মানে বাজে কমেন্ট গুলো পাবলিশ করো কেন? তো এটা তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা ঘরোয়াভাবে তোরা সমাধান করবি। এইগুলো ভিউয়ার্সদের কাছে মানে জিজ্ঞেস করিস কেন? ভিউয়ার্সদের কাছে কৈফিয়ত চাইতে আসিস কেন? ভিউয়ার্সরা তোদের এইসব সমস্যার সমাধান করে দিতে পারবে। অনেক ভিউয়ার্স তো বলতেছে ওই ফকিন্নির বাচ্চা তো 2 দিন আগে পরে তার আসল ইয়েটা চলেই আসবে, মানে রোগটা বেরিয়ে আসবে বা তোরটাও বেরিয়ে আসবে। তুই সোজা কথা এখন তোর চ্যানেলটা হাতে ফিরে পাইছিস, এটাই তুই বলতেছিস আমি আমার সবকিছু ফিরে পাইছি, আবার বলতেছিস সবকিছু ফিরে পাই নাই। এখন এই সবকিছু বলতে কোনটা বোঝাইছিস? যে বলতেছিস শুধু ইউটিউব চ্যানেলটাই পাইছিস, তোর কাছে ইউটিউব চ্যানেলটাই সবকিছু, সবচেয়ে মূল্যবান এটা সেটা, যে আর কোনো কিছু তুই আয়ত্ত করতে পারিস না। এটা যেই মেয়েদের কাছে মানে স্বামীর চাইতে অন্য কোনো জিনিসের মূল্য বেশি, ওই মেয়ের কাছে কি বলবো, কখনোই কোনো সংসার সুখে হইতে পারে না, কি হইতে পারে না। তো তোর আরো যে গলাবাজি চাপাবাজি গুলো আছে, ওইগুলো নিয়ে যদি এখন এখানে কথা বলতে চাই, একটা হজবরলা লেগে যাবে, আওলা দোলা লেগে যাবে, আমার বেড়ে নেড়াক্স হয়ে যাবো। আমি শুধু কথা শেষের দিকে এসে ওই যে সময়ের দিকে তাকিয়ে মানে অলরেডি অ্যাডাক্স হয়ে যেতেছি, তো আর মাথাটা খারাপ করতে চাচ্ছি না, তোকে মানে মন মতো দোলাই করতে পারতেছি না গত কয়েকটা দিন ধরে। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সময় নিয়ে তোরে ফিটাইলাম, তোরে শিক্ষা দিয়াম, ঠেঙ্গা মারাম। তো এই পর্যন্ত তুই বালা থাইস, হ্যাঁ?
তাসকান্তে জায়গা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কি বলছি না বলছি, কিভাবে আড্ডা দিচ্ছি আমি নিজেও জানি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।